সবাই নমস্কার। আপনারা সকলেই জানেন আজকে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি। এই বাজেটটা খুব অন্য ধরনের বাজেট, কারণ সেটা পোস্ট কোভিড বাজেট। একটা অতিমারি হয়ে গেছে, এরপরে বাজেট হচ্ছে, এবং অনেকরাই বলেছিলেন যে ইন্ডিয়ার গ্রোথ হবে না, মার্কেটগুলি সব নেগেটিভ হবে, কিন্তু আমরা রিকভারি করেছি খুব ভালো। এবং দুটো থেকে একটা ইকোনমিক রিকভারি আমাদের ভালো হয়েছে আন্ডার লিডারশিপ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং আরেকটা আমাদের প্যান্ডেমিকে সামাল দেওয়ার জন্য আমরা খুব সাকসেসফুলি করেছি। কোভিড ভ্যাকসিনও তৈরি করেছি, আমরা বিভিন্ন দেশে দিচ্ছি, আর হায়েস্ট বলা হয় ভ্যাকসিনেশনও ভারতবর্ষেই হয়েছে। অনেক মাইলস্টোনসও অ্যাচিভ করা হয়েছে এই অতিমারির সময়। এবং এই বাজেটটা অন্যরকম বাজেটের কারণে বলছি, এই বাজেটে কি আছে যে ইকোনমিকে চাঙা করার একটা ব্যবস্থা। তো অনেক ইকোনমিস্টরাই বলছিল ডিমান্ড ক্রিয়েশন করা দরকার। এই বাজেটের সাথে দেখা যায় সোশ্যাল স্পেন্ডিং, ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, হেলথ স্পেন্ডিং, তারপরে এডুকেশন দেখা যায়। সো দিস ইজ আ ভেরি ওয়েলকাম বাজেট। এত চ্যালেঞ্জের মুখে, এত বড় গ্লোবাল চ্যালেঞ্জের মুখে এই বাজেট করাটা খুব সাহসী পদক্ষেপ, এবং আমি স্বাগত জানাই সরকারের পক্ষ থেকে। এবং এই বাজেটের 6টা পিলার, 6টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো হেলথ, দ্বিতীয় হলো হিউম্যান ক্যাপিটাল, মানব সম্পদ, ইনোভেশন, নতুন চিন্তাধারা, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার। এই 6টি স্তম্ভের উপরে এক ইউনিয়ন বাজেটটা দাঁড়িয়ে আছে। আত্মনির্ভর ভারত আমরা ডিক্লেয়ার করেছি কেন্দ্র সরকার, এটা নিয়ে বহু কথা হয়েছে, কিন্তু আজকে ফিগারগুলি এসে গেছে। RBI বলেছে 27.1 লাখ করোড় টাকা খরচ হয়েছে আত্মনির্ভর ভারত, ইউটিলাইজ হয়েছে। এটা কত? GDP, 30% অফ GDP has been used for আত্মনির্ভর ভারত। সুতরাং ইট ইজ এ বিগ ল্যান্ডমার্ক, মাইলস্টোন। গভর্নমেন্ট মিশন পোষণ গর্ভবতী মাদের জন্য, স্টেজ 2 জল জীবন মিশন আরবান, সেটাও অ্যানাউন্স করা হয়েছে। নতুন একটা স্কিম অ্যানাউন্স করা হয়েছে, সেটা হলো প্রাইম মিনিস্টার স্বাস্থ্য যোজনা। এটার জন্য বরাদ্দ হয়েছে 64,180 করোড়। সেটা লঞ্চ করা হবে। সেটা কি? টু ডেভেলপ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হেলথ কেয়ার। সেটা ডিটেলগুলি উপরে আসবে। এবং MSP, ন্যূনতম সহায়ক মূল্য যাকে বলি আমরা, সেটা একটা চেঞ্জ করা হয়েছে। এবার প্রোডাকশনের 1.5% MSP হবে, যা প্রোডাকশন কস্ট আছে সেটা 1.5%। সুতরাং ফার্মারদের যেমন আয় যেমন দ্বিগুণ করা যায় 2022-এর মধ্যে, এই লক্ষ্যে এসব করা হচ্ছে। এবং আপনারা জানেন কৃষি বিলে অনেক কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে রাজনীতিক অনেক দলরাই, কিন্তু আবার আমি এখানে বলতে চাই কৃষি বিলে ফার্মারদের বিরুদ্ধে কিচ্ছু নেই, সেটা শুধু অপপ্রচার। কৃষি বিলে 3টা বিল আছে, আপনারা সবাই জানেন। একটা হলো দালাল যেন না কাজ করতে পারে, দালাল বাদ দিয়ে যেমন ফার্মাররা পায়। একটা হলো স্টোরেজ, আরেকটা হলো ফার্মারের কন্ট্রাক্ট ফার্মিং করতে পারে। এই 3টা জিনিস আছে কৃষি বিলে, এবং সেটা ফার্মারদের জন্য খুব দরকার। টু গিভ জাস্টিস অ্যান্ড লিবার্টি টু ফার্মার্স, আমাদেরকে জাস্টিস দেওয়া এবং লিবার্টি দেওয়ার জন্য এই কৃষি বিলটা নিয়ে আসা হয়েছিল। হেলথে অনেক জোর দেওয়া হয়েছে, হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর সেখানে 138% আপ, 35,000 crore will be spent for COVID-19 vaccine. COVID-19 এর ভ্যাকসিনের জন্য 35,000 crore আমরা স্পেন্ড করবো। MSPর কথা আমি বলেছি। আর
গভর্নমেন্ট সাবমিটেড ওয়েলফেয়ার ফার্মার এমএসপির কথা আমি বলেছি, অনেক চেঞ্জ হয়ে গেছে 5 টাইমস। ফ্রি কুকিং গ্যাস যেটা উজালা স্কিম ছিল, সেটাকে আরো 1 crore মোর বেনিফিশিয়ারিকে এক্সটেন্ড করা হবে, 1 কোটি বেনিফিশিয়ারিকে আরো দেওয়া হবে। আরেকটা খুব বড় জিনিস, এগ্রিকালচার ক্রেডিট, সেটা টার্গেট ফিক্স করা হয়েছে 16.5 লাখ crore। এর সঙ্গে কি করা হয়েছে, নাবার্ডকে আরআইডিএফ মানে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, সেটাও ইনক্রিজ করা হয়েছে, যে রুরালে গ্রামীণ এলাকায় যেমন পরিকাঠামো বানাতে পারে। নাবার্ড যেমন টাকা ঋণ দেয় রাজ্য সরকারকে, আমরাও নিচ্ছি। ত্রিপুরা সরকার কত করেছে, এটা 30,000 crore থেকে 40,000 crore, সেখানেও বৃদ্ধি হয়েছে। যেমন আমি বলেছিলাম, গভর্নমেন্ট স্পেন্ডিং যেমন হচ্ছে বাজেটে, এভাবে আমরা কি করছি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ব্যাপারও একসঙ্গে দুটা হচ্ছে। অনেক ইকোনমিস্ট বলছে স্পেন্ডিং করা দরকার, ডিমান্ড বাড়লেই সাপ্লাই বাড়বে। আফটার অল সাপ্লাই ডিপেন্ড অন ডিমান্ড। এই বাজেটে দেখা যাচ্ছে ডিমান্ড বাড়ানো, যেমন ইন্ডাস্ট্রিগুলো আরো চাঙ্গা হয়ে ওঠে, ক্যাশ ফ্লো যেমন ভালো হয় বাজারে। ন্যাশনাল হাইওয়ে 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে এবছর, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আর সবচেয়ে বড় কথা, ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী প্রপোজ করেছেন ফিসক্যাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5.54 লাখ crore, ফ্রম 4.39 crore ছিল, 5.54 crore ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে। সেটা দেখিয়ে হবে, ডিমান্ড বাড়ানোর কথা বলছিলাম, ডিমান্ড যেমন বাড়ে, মানুষের হাতে পয়সা যেমন যায়। 18,000 crore দেওয়া হয়েছে পাবলিক বাসের জন্য, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, মানুষের আয়, এটা দিয়ে মানুষের কি কর্মসংস্থান বাড়বে, বাসেস চলবে এবং পলিউশনও কমবে। যে ব্যাংকগুলি পারফরমেন্স বেশি ভালো না, ব্যাড ব্যাংক বলেছে, ব্যাড ব্যাংক মানে ভালো না, এনপিএ বেশি আছে, ওদের জন্য ইকুইটি আবার গভর্নমেন্ট দিচ্ছে 20,000 কোটি টাকা। যেমন এনপিএ গুলি আমি শুনছিলাম ফাইন্যান্স মিনিস্টারকে, উনি বলছিলেন এনপিএ গুলি যেমন রাবার করা যায় ক্লিন, কিন্তু ক্লিন করাতে কি ট্রান্সপারেন্ট ভাবে ব্যাংকগুলি যেমন আবার যেমন ব্যাংকের স্বাস্থ্য, হেলথ অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম শুড বিকাম নর্মাল। এর জন্য 20,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এই ব্যাংকগুলিতে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস 35,219 হবে, এটা 5 বছরের জন্য এটা অলরেডি করা হয়েছে এসসিদের জন্য। যারা সিনিয়র সিটিজেন আছেন এবং ওদের আয় একমাত্র পেনশন থেকে বা এফডি থেকে, ওরা আর 75 বছর পরে আর আইটিআর ফাইল করতে হবে না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। ইজ অফ লিভিং এর গেছে। এখন আর একটা ফাইন্যান্সিয়াল সাইডে বাজেটের যদি দেখতে যাই আমরা, আগে আছিল 3+1 না, 3+1 যে বড়োইং ছিল আমাদের, 3+1 ছিল বড়োইং। এখন কি করেছে, 3 ছিল আনকন্ডিশনাল বড়োইং, আমাদের স্টেট বড় করতে পারো 3% অফ জিডিপি, ঠিক আছে, আর 1 ছিল কন্ডিশনাল বড়োইং। তো স্টেটের হাতে যেমন টাকা যায়, এর জন্য কি করেছে এখন 4% আনকন্ডিশনাল, 0.5% কন্ডিশনাল। সেই কন্ডিশনগুলি বলবে আমাদেরকে এখন। এবং পাওয়ার সেক্টরে 3.0 লাখ crore for 5 years, ইনফ্রাস্ট্রাকচার, ডিস্ট্রিবিউশন, জেনারেশন, সেখানে ত্রিপুরাও লাভবান হবে। এবং ফাইনাল